প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় বঙ্গভূমির প্রতি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা দ্বিতীয় অধ্যায় বঙ্গভূমির প্রতি সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে। এক, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে একদিন আসিব এই কাঁঠালের ছায়ায়। দ্বিতীয় উদ্দীপকে আছে, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, এই সূর্য এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? দ্বিতীয় প্রশ্ন, কবি বর প্রার্থনা করেন কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের প্রথম কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার যে দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই, তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের সার্থক মহাকবি সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ 1861 বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। দ্বিতীয় প্রশ্ন ছিল, কবি বর প্রার্থনা করেন কেন? ব্যাখ্যা করো। কবি বর প্রার্থনা করেন অমরত্ব লাভ অর্থাৎ দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার জন্য। তিনি বিনয়ের সঙ্গে দেশমাতৃকার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন যেন তিনি দেশের অথবা দেশের সর্বমানুষের স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে পারেন। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত নিজেকে দেশমাতৃকার অদম সন্তান বলে বিবেচনা করেন, তবু তিনি দেশমাতৃকার স্নেহ সুধা থেকে কখনোই বঞ্চিত হতে চান না। তাই তিনি প্রার্থনা করেন দেশমাতা যেন তার দোষগুলো ক্ষমা করে তাকে অমরত্ব দেন, অর্থাৎ তার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার মতো বর দান করেন। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের প্রথম কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। মানুষ সরোবরে কি বসন্ত কি শরৎ, সবসময় মধুময় তাম্রস বা পদ্মফুল ফুটে থাকে। বিনয় কবির আকাঙ্ক্ষা তিনিও যেন সেইভাবে বঙ্গভূমির জলমানসে স্মৃতিজলে চির অম্লান হয়ে প্রস্ফুটিত হয়ে থাকতে পারেন। উদ্দীপকের প্রথম কবিতাংশে জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী মাঠ ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে দেশে ফিরবেন, আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। সুতরাং বলা যায় প্রথম কবিতাংশের বঙ্গভূমির প্রতি কবিতার বঙ্গভূমির জনমানসের স্মৃতিজলে চির অম্লান হয়ে প্রস্ফুটিত থাকার দিকটি ফুটে উঠেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই, তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও। উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই, আমি একমত। বঙ্গভূমির প্রতি কবিতায় দেশকে কবি মা হিসাবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। কবি ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হয়ে থাকতে পারেন। বিনয় কবিতায় দেশমাতৃকার কাছে এই বলে প্রণীত জানাচ্ছেন তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকেন। উদ্দীপকের দ্বিতীয় কবিতা অংশে বলা হয়েছে, সুন্দর এই পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ ছেড়ে কেউ চলে যেতে চায় না।
মানুষ জানে সে অমর নয়, তাই মানুষের হৃদয়ের মাঝে চির অমরত্ব লাভ করতে চায়। পরের কল্যাণে নিজেকে উৎসর্গ করে মহৎ কীর্তি স্থাপন করার মাধ্যমে কেবল মানুষ পারে মানুষের হৃদয়ে স্থান করে নিতে। প্রত্যেক মানুষ সৃষ্টির লীলা বৈচিত্র্য ভালোবেসেই চিরকাল বেঁচে থাকতে চায়। সুতরাং বলা যায় উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশের মূল সুর এবং বঙ্গভূমির কবিতার মূল সুর একই সূত্রে গাথা। এই ছিল উদ্দীপকের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।